আসসালামু আলাইকুম। আমরা আজকে ইকোনমিক্সের চতুর্থ ক্লাস শুরু করতেছি। তো ক্লাস শুরুর আগে গতবারের মতোই যে নিয়ম বলছিলাম যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু কথা বলবো। তো অ্যাসাইনমেন্ট রেজাউল এবং আওলাদ দুজন দিচ্ছেন, এবং আওলাদ পুরোটাই দিচ্ছে, দুইটা অঙ্কই করছে। আওলাদের অ্যান্সার দুটো ঠিকই আছে, পারফেক্ট আছে একবারে। থ্যাংক ইউ আওলাদ। আওলাদ আছেন আমাদের সাথে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সুন্দর লেখা হয়েছে, কিন্তু ওই যে একটু মাথায় রাখবেন যে যখন প্রশ্নের অ্যান্সার দিতে হবে, তখন প্রশ্নগুলো যদি ধরেন আপনার উত্তরটা ছোট হয়েছে, হ্যাঁ, ধরেন 6-7 লাইনের ভিতর হয়ে গেছে, তখন এক পেজে দুইটা প্রশ্নের উত্তর লেখার দরকার নেই। প্রত্যেক প্রশ্নের উত্তর প্রত্যেক আলাদা আলাদা পেজে স্যার রাখবেন। এটা জানি স্যার, আমি তবুও এখানে দিছি স্যার, আপনাকে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ঠিক আছে, হিসেবে না দিছি। তারপরেও মানে একটু হ্যাঁ, আমার বলা দরকার, আমি এটা বললাম আর কি। হ্যাঁ? জি 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 স্যার, ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেক থ্যাংক প্রশ্ন ইউ। যদি এক লাইনে, এক পৃষ্ঠায় 3টা লাইনও হয়, কোনো সমস্যা নাই। পেজ খালি রেখে চলে যাবেন। তার পরবর্তী পেজে আবার লিখবেন। তো ঠিক আছে। আমরা আজকে রেজানুল আছে নাকি আমাদের সাথে? রেজানুল এখনো জয়েন করে পারে নাই। রেজন আছেন তো? রেজন আছেন? আছি স্যার। একটা লিখছেন নাকি? দুইটা লিখছি স্যার। একটা দেখলাম যে। 2 পেজে দুটা। ও, আরেক পেজটা তাহলে আসে নাই। ও, ওটা দিছিলাম তো। আচ্ছা, যাও। লেখা ভালো হয়েছে, তবে ওই আপনি ভেঙে লেখেন নাই আর কি, ভেঙে লিখবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে Q2 - Q1 ডিভাইডেড বাই Q1, এটা আপনি একবারে অ্যান্সারটা লিখছেন, কিন্তু ওইখানে তো ভেঙে লিখতে হবে, না লিখলে স্যার মনে করবে যে আসলে আপনি ভুল করতেছেন। ও, ওই আচ্ছা। যেভাবে আওলাদ লিখছে ওইটা ওইটা একটু ফলো করেন, ওর লেখাটা একদম পারফেক্ট আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মানে আপনার একটা হয়তো 30 সেকেন্ড সময় বেশি যাবে, কিন্তু লেখাটা ওইভাবে দিলে বেশি ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর ওটা আপনি দেখছেন একটু হায়ার হায়ার লেভেলে লিখছেন আর কি, হায়ার লেভেল দরকার নাই। একটু বাচ্চাদের মতো ছোট করে লিখলে, ভেঙে ভেঙে লিখলে সারা বেশি খুশি হয় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। দুজন দিয়েছেন তাই দুজনকে থ্যাংক ইউ। হুম। সবসময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই যে ভুল ভ্রান্তি গুলা আমি আপনাকে ধরা দিতে পারবো আর কি। হুম। তো আজকে আমরা প্রোডাকশন অ্যান্ড কস্ট নিয়ে একটু পড়াশোনা করব। প্রোডাকশন কি জিনিস? প্রোডাকশন হচ্ছে বাংলায় যদি বলা হয় উৎপাদন। উৎপাদন কি? এটা একটা প্রসেস। এটা বিভিন্ন যে ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে, সেই বিভিন্ন ফ্যাক্টর মানে উৎপাদনের বিভিন্ন উপকরণ আছে, সেই উপকরণ দিয়ে আমরা যে দ্রব্য এবং সেবা উৎপাদন করি, সেটাকে বলে বেসিক্যাল উৎপাদন। অর্থাৎ ফাইনাল যে গুডসটা আসে, সেটাকে বলা হচ্ছে প্রোডাকশন। আমরা যে বিভিন্ন র মেটেরিয়াল ইউজ করি, সেটাকে বলে ইনপুট। সেই ইনপুট থেকে আমরা যে ফাইনালি যে আউটপুটটা পাই, সেটা হচ্ছে বেসিক্যালি প্রোডাকশন। তো প্রোডাকশনের একটা সংজ্ঞা যদি আমরা একটু ইউজ দেখি, যে প্রোডাকশন কি বলছে। প্রোডাকশন মিনস দ্য প্রসেস অফ ইউজিং দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন। তাহলে আমি কি বললাম, আমরা যে বিভিন্ন রকম উপকরণগুলো ইউজ করি প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে, সেই উপকরণগুলো দিয়ে কি আমরা যে দ্রব্য এবং সেবা পাই, সেটাকে উৎপাদন বলে। তাহলে প্রোডাকশন মিনস দ্য প্রসেস অফ ইউজিং দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে উপকরণ, উৎপাদনের বিভিন্ন উপকরণ টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিস। আর একটা লাইনে যদি আমরা বলি প্রোডাকশন মিনস দ্য ট্রান্সফরমেশন অফ ইনপুট ইনটু আউটপুট, তাহলে আমরা কি বললাম, যে আমরা ইনপুট গুলো ইউজ করে যে আউটপুটটা পাই ফাইনালি, সেটাকে বলে হচ্ছে প্রোডাকশন। এই ইনপুট গুলো কি জিনিস? ইনপুট গুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল। তো বিভিন্ন ধরনের র মেটেরিয়াল হতে পারে। তো বেসিক্যালি ইকোনমিক্স এর ভাষায় ইনপুটটা হচ্ছে বেসিক্যালি 4 প্রকার, যেটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলে, যেটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলে। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে বেসিক্যালি 4 প্রকার ইনপুট। সেগুলো কি কি? একটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। আপনারা শীটগুলো সবাই পাইছেন? জি স্যার, পেয়েছি। আচ্ছা। জি স্যার, পাইছি। যে লাইনগুলো আমি বলতেছি, লাইনগুলো নিচে নিচে একটু দাগ দিয়ে রাখবেন, তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ। তো ইনপুট গুলো আসলে বেসিক্যালি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন কোনগুলো? ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেসিক্যালি 4টা। একটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার। আর আউটপুট মানে তো আমরা জানি, আমরা যে গুডস এন্ড সার্ভিস আলটিমেটলি ইনপুট থেকে যে প্রডিউসড হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আউটপুট। আউটপুট কি জিনিস তাহলে? একটা ফিনিশড গুড যেটা বলে, যেটা হচ্ছে যেটাকে বলে ফিনিশড গুড। তাহলে গুডস এন্ড সার্ভিস টু বি প্রডিউসড, সেটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা একটু আগে কি বললাম, আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ক্লাসিফাইড ফ্যাক্টর, ক্লাসিফিকেশন অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ক্লাসিফিকেশন অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেসিক্যালি ইনপুট।
নাথিং এলস। তো ইনপুট বেসিক্যালি কয় প্রকার? 4 প্রকার। একটা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। ল্যান্ডটা কি জিনিস? যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত যে জিনিসগুলো আসে, সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের যে জিনিস আছে অলরেডি। তো এই এই জিনিস তো আমরা নিয়ে যেতে পারি না, যেটা আমাদের সৃষ্টিকর্তা দিয়ে রাখছে আমাদের জন্য, সেটা হচ্ছে ল্যান্ড, যে জমি, আমাদের যে জমিগুলো আছে। আর লেবার হচ্ছে আমি আপনি, আমি আপনি যে লেবার। এই যে দেখেন ল্যান্ডের কি বলছে, ল্যান্ড রেফার্স টু দা অল দোজ ন্যাচারাল রিসোর্স অফ গিফটস অফ নেচার। এটা হচ্ছে প্রকৃতির একটা গিফট। সেটা কে দিচ্ছে? সৃষ্টিকর্তা আমাদের যে প্রদত্ত করছে, প্রদান করছে আমাদের। সাসাস ল্যান্ড, সারফেস, এয়ার, লেকস, ওয়াটার, মিনারেল, ফরেস্ট, এগুলো সবই ল্যান্ডের আওতায় পড়ে। যে ল্যান্ড, ল্যান্ড, সারফেস, এয়ার, লেকস, ওয়াটার, মিনারেলস, ফরেস্ট, সিস, মাউন্টেন্স, এগুলো সবই ল্যান্ডের আওতায় পড়ে। লেবার কি? লেবার হচ্ছে আমি আপনি যে ফিজিক্যাল বা মেন্টালি যে অ্যাক্টিভিটিস গুলো দিচ্ছি, আমরা যে ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাক্টিভিটিস বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছি, সেটাকে বলা হচ্ছে লেবার। তো ক্যাপিটাল কি? আমার আপনার মূলধন, আমার আপনার যে ম্যানমেড যে ওয়েলথ আছে, আমার আপনার যে মূলধন আছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল। তো আর এন্টারপ্রেনারশিপ কি? এন্টারপ্রেনারশিপ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে আমাদের ল্যান্ড, ক্যাপিটাল এবং মূলধন এই মাধ্যমে বিভিন্ন র মেটেরিয়াল কিনে আমরা যে প্রতিষ্ঠানের মাধ্যমে ফাইনাল প্রোডাক্টটা তৈরি করি, সেটা হচ্ছে কোথায় করি? সেটাকে বলে এন্টারপ্রেনারশিপ। তাহলে এই চারটা ইউজ করে আমরা আলটিমেটলি কি পাই? আউটপুট পাই, যেটা গুডস এন্ড সার্ভিস ফাইনালি প্রডিউসড হয়। এই নিয়ে করে কোনো সমস্যা আছে? না। না স্যার। এরপর হচ্ছে লস অফ রিটার্ন টু স্কেল। এটাই হচ্ছে মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদন অর্থাৎ আমরা যে উৎপাদন করতেছি, আমরা আমরা উৎপাদন কতটুকু পরিমাণ করব। আমরা উৎপাদন তো সে বেসিক্যালি আমাদের মার্কেটে যে ডিমান্ড আছে সেটার উপর বেস করে যদি আমরা উৎপাদন না করি, তাহলে আমাদের লস হওয়ার পসিবিলিটি থাকে। তা আমরা কতটুকু উৎপাদন করলে কতটুকু লাভ হবে প্রোডাকশনের ক্ষেত্রে, সেটা চিন্তা করাটাকে বলা হচ্ছে মাত্রাগত উৎপাদন। অর্থাৎ আমি কতটুক উৎপাদন করব এবং লঙ্গার পিরিয়ডে এটা কতটুক পর্যন্ত আমি নিয়ে যাব আমার প্রতিষ্ঠানটাকে উৎপাদনের জন্য, সেটা বেসিক্যালি ডিপেন্ড করে এই মাত্রাগত উৎপাদনের উপরে। এবং সেখানে কিছু কিছু জিনিস দেখা হয়, সে কিছু কিছু টেকনিক্যাল বিষয় দেখা হয়। যেমন এটাকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইনক্রিজ রিটার্ন টু স্কেল, একটা ডিক্রিজ রিটার্ন টু স্কেল, একটা কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। ইনক্রিজ রিটার্ন টু স্কেল হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। ডিক্রিজিং হচ্ছে ক্রমহ্রাসমান, আর কনস্ট্যান্ট হচ্ছে স্থির। তো ইনক্রিজিং রিটার্ন টু স্কেলটা কি? ইনক্রিজ রিটার্ন টু স্কেলটা হচ্ছে আমি আমার উৎপাদনের ক্ষেত্রে খেয়াল করব যে আমি আসলে কতটুকু পরিমাণ ইনপুট দিচ্ছি, আমি কতটুকু পরিমাণ আউটপুট পাচ্ছি। অর্থাৎ এই ইনপুট মানে আপনাকে কস্টটাও অ্যানালাইসিস করতে হবে। এখানে প্রোডাকশনের সাথে কিন্তু কস্ট রিলেটেড, হ্যাঁ। তো আমি ইনপুট দিতে গেলে কি পরিমাণ ইনপুট দিচ্ছি, অর্থাৎ আমার র মেটেরিয়ালের খরচটা কি। আমি এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনারশিপের, আমার তো প্রতিষ্ঠানের একটা খরচ আছে, প্রতিষ্ঠানের রেন্ট, ইউটিলিটি, হুম, এগুলোর তো সব খরচ আছে। তো প্রতিষ্ঠানে ভাড়া থাকতে পারে, আমাদের বিভিন্ন যে যত ধরনের ইলেকট্রিসিটি, ওয়াটার, এগুলো আমরা খরচ করতেছি, এগুলো আছে। এছাড়া বিভিন্ন ধরনের আমাদের আদার্স, যেমন ইন্টারনেট, এই টাইপের কিছু খরচ আছে, আমাদের পিসি রিলেটেড কিছু খরচ আছে, অপারেটিং কস্ট আছে। তো এই যে আমাদের ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ রিলেটেড যে কস্ট গুলো আছে, এই কস্ট গুলা দিয়ে এই ইনপুট গুলোর মাধ্যমে আমি আসলে কতটুকু আউটপুট পাচ্ছি এবং অ্যাকচুয়ালি কতটুকু আউটপুট মার্কেটে ডিমান্ড আছে, এটা বেস করে কিন্তু আসলে মাত্রাগত উৎপাদন ডিপেন্ড করে। তো এখানে আমরা যদি লস রিটার্ন টু স্কেলের সংজ্ঞাটা একটু দেখি, আমি এতক্ষণ ধরে আপনার সাথে যে কথাগুলো বললাম, দি লস অফ রিটার্ন টু স্কেল রিফার্স টু দা ইফেক্ট অফ চেঞ্জ ইন দ্য স্কেল অফ প্রোডাকশন। কি বললো? যে লস অফ রিটার্ন টু স্কেল হচ্ছে একটা ইফেক্ট অফ চেঞ্জ ইন দ্য স্কেল অফ প্রোডাকশন। অর্থাৎ কি বলছে? প্রোডাকশনের ক্ষেত্রে যে চেঞ্জটা করা হয় সেটাকে বলা হচ্ছে মাত্রাগত উৎপাদন। কোন চেঞ্জটা করা হয়?
আমি যে ইনপুট গুলো আমি যে দিচ্ছি, ইনপুটের জন্য আমার যে খরচগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি আমি আউটপুট কত পাচ্ছি। আমি 10 টাকা খরচ করে যদি 8 টাকা সেল করতে পারি, তাহলে আমার কি লাভ হবে না লস হবে? খুব সিম্পল, আমার লস হবে। সুতরাং আমি ইনপুট কতটুকু দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আউটপুট কতটুকু পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করা হচ্ছে মাত্রাগত উৎপাদনের কাজ। এখানে দেখেন একটা সংজ্ঞা বলছে, দিয়ে ওই ওই সংজ্ঞাটা তো মোটামুটি বুঝতে পারছেন আওলাদ? জি স্যার। আচ্ছা, মাহিন কোনো সমস্যা আছে? মাহিন সরকার? নো স্যার, আচ্ছা, কোন ব্যাংকে আছেন আপনি? আমি আইএফএসসি ব্যাংকে আছি। আচ্ছা আচ্ছা। এবার কটা সাবজেক্ট নিছেন? ফার্স্ট টাইম তো 6টায়। ভেরি গুড। আচ্ছা, কারা কারা 6টা নেন না এখানে? রেজন কটা নিছেন? আমার এই একটাই বাকি আছে স্যার শুধু। ভেরি গুড। আর কেউ 6টা নেন না এরকম কেউ আছেন? আমার 2টা বাকি আছে স্যার শুধু। হ্যাঁ, আমি তো তোমার সম্পর্কে জানি আওলাদ। আমি হ্যাঁ, স্যার 3টে নিয়েছি। আর কেউ 6টা নেন না এরকম কেউ আছেন নাকি? আর আমার একটা বাকি আছে এইটাই। আচ্ছা, গুড, ভেরি গুড। মানে এখানে 6টা নেওয়ার মতো ছিল কিন্তু নেন না এরকম কেউ আছেন কিনা, তাদের উদ্দেশ্যে আর কি একটা কথা ছিল। সেটা হচ্ছে দেখলাম যে 2 দিন সময় বাড়াইছে, 2 দিন সময় বাড়াইছে ওই যে অ্যাপ্লিকেশনের জন্য। যদি কেউর ইচ্ছা থাকে নেন নাই, তারা নিয়ে নিতে পারেন আর কি। আমি দেখলাম অ্যাপ্লিকেশনের সময় বাড়াইছে। আমাকে মনে হয় গত ক্লাসে কে যেন বলছিল, ন্যাশনাল ব্যাংকের মনে হয় মেবি নুরুল করিম, ওর ইচ্ছা ছিল কিন্তু নিতে পারে না। এরকম তো এই এই কোর্সে কেউ নাই। আচ্ছা, তো আমরা এখন দেখি যে এই যে লস অফ রিটার্ন টু স্কেলটা কে 3টা ভাগে যে ভাগ করছে সেটা আসলে কি জিনিস বলছে। প্রথমটাতে দেখি অ্যান ইনক্রিজ রিটার্ন টু স্কেল। অ্যান ইনক্রিজিং রিটার্ন টু স্কেল occurs when the output increases by a larger proportion than the increase in input during the production process. অর্থাৎ ইনক্রিজ রিটার্ন টু স্কেল তখনই বলে যে আমি যে পরিমাণ লেবার ইউজ করতেছি তার থেকে আমি মানে যে পরিমাণ ইনপুট দিচ্ছি তার থেকে আমার আউটপুটটা বেশি আসতেছে। এটা লাভ না লস? লাভ। লাভ স্যার। তাহলে এখন এইখানে এক্সাম্পলটা দেখি যে ইফ ইনপুট ইজ ইনক্রিজড বাই 3 টাইমস, অর্থাৎ আমার ইনপুটের কি ইনপুট, ইনপুট খরচ, ইনপুটের খরচ যদি আমি 3 টাইমস ইনক্রিজ করি বাট আউটপুট ইনক্রিজ বাই 3.7 টাইমস, আমি যে পরিমাণ ইনপুট খরচ করতেছি তার থেকে আমি আউটপুটটা 3.7 টাইমস অর্থাৎ তার থেকে বেশি পাচ্ছি, দেন দ্য ফার্ম ইকোনমি হ্যাজ এক্সপিরিয়েন্স ইনক্রিজ টু স্কেল। আমি যে পরিমাণ ইনপুট খরচ করতেছি তার থেকে যদি আমি আউটপুটটা বেশি পাই সেটাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আমি চিত্রে দেখি, দেখেন আমার ইনপুট যখন ছিল লেবার 2 ইউনিট লেবার 2 ইউনিট ক্যাপিটাল, তখন আমার আউটপুট ছিল 50 ইউনিট। আমি 4 ইউনিট লেবার দিলাম, 4 ইউনিট ক্যাপিটাল দিলাম, জাস্ট ডাবল করলাম, আমি আউটপুট পেলাম 120। অর্থাৎ আগে ছিল কত, 50। 4 ইউনিট করলে কত হওয়ার কথা ছিল, 100 হওয়ার কথা ছিল না? এখন 100 করে 70 দেবো। 20 বেড়ে গেছে স্যার। 20 বেড়ে গেছে। আমি এইটাকে 6 করলাম, হওয়ার কথা ছিল কত, 150। হয়েছে কত, হয়েছে 200। তো 200। এইটা হচ্ছে আমার, তাহলে আমি এই যে এইটাই বোঝাচ্ছে যে আমার যে পরিমাণে আমি ইনপুট দিচ্ছি তার থেকে আমার আউটপুটটা যে বেশি আসতেছে এইটাকে বলে ইনক্রিজ রিটার্ন টু স্কেল। আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দেখি, এখন কনস্ট্যান্ট কাকে বলে? ধরেন আমি এখানে ইনপুট দিলাম 2 ইউনিট 2 ইউনিট ক্যাপিটাল, 4 ইউনিট 4 ইউনিট ক্যাপিটাল। তা এখানে যদি 50 100 150 এরকম যদি 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 কনস্ট্যান্টলি আসতো, মানে আমি যা দিছি যা ডাবল করছি এও ডাবল হয়েছে, আমি যে পরিমাণ ইনপুট বাড়াইছি আউটপুট সেই পরিমাণ হয়েছে, তাতে আমার কি সমান সমান হয়েছে, মানে আমার কোনো লাভ লস কোনোটাই হয় নাই। তাহলে এইটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। বুঝাতে পারছি? এটা কি বুঝতে পারছেন? জি স্যার স্যার। এটা স্যার ব্রেক ইভেনে থাকবে না স্যার? এটা কি বেনে থাকবে, হ্যাঁ। যদি কোনো কারণে 2 ইউনিট লেবার এবং 2 ইউনিট ক্যাপিটাল দিয়ে 50 ইউনিট আউটপুট পাইতাম, আর এটা ডাবল করে 4 ইউনিট লেবার এবং 4 ইউনিট ক্যাপিটাল দিয়ে 80 ইউনিট আমি আউটপুট পাইতাম,
তাহলে সেটাকে বলতে হচ্ছে ডিক্রিজ রেন্ট টু স্কেল। অর্থাৎ আমি ইনপুট বাড়াইছি কিন্তু আউটপুট তার থেকে কম পাইছি। আমি পরের চিত্রতে যাই। এই যে 2 ইউনিট দিচ্ছি আমি লেবার, 2 ইউনিট দিচ্ছি ক্যাপিটাল। এখানে এখানে লেখেন, আপনারা খাতায় লেখেন, এটা লেখেন 50, প্রথমটা লেখেন 50, হ্যাঁ। 4 ইউনিট লেবার এবং 4 ইউনিট ক্যাপিটাল, এখানে লেখেন 80। এবং 6 ইউনিট ক্যাপিটাল, এটাতে লেখেন 100। অর্থাৎ আমি লেবার এবং ক্যাপিটাল ইউজ করতেছি ঠিকই, কিন্তু আমি আউটপুটটা তার থেকে কম পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ডিক্রিজ রেন্ট টু স্কেল। অর্থাৎ আমাদের এটা কখন হয়, আমরা একটু পরে এটা পড়বো আবার, যে এটা আমাদের কখন হয়, যখন আমাদের ইকোনমিক অফ স্কেল এবং ডিস ইকোনমিক অফ স্কেল হয়। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে পরিমাণ এমপ্লয় থাকার কথা তার থেকে আমাদের এমপ্লয় সংখ্যা অনেক সময় কম রেখে ম্যানেজমেন্ট বেশি পরিমাণ প্রফিট পায়, হ্যাঁ। এবং দেখা যাচ্ছে যে আমাদের সাব ব্রাঞ্চ খুলে ব্রাঞ্চ খুলে যে পরিমাণ ডিপোজিট পাইতো, একটা ছোট একটা সাব ব্রাঞ্চ নিয়ে সেই পরিমাণ, তার থেকে সমপরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ ডিপোজিট নিয়ে আসতেছে। তাহলে কি ম্যান পাওয়ার কমাচ্ছে যেমন, তেমনি আমাদের অপারেটিং এক্সপেন্স গুলো, আদার অপারেটিং এক্সপেন্স গুলো তেমন কমাচ্ছে। কিন্তু ম্যানেজমেন্টের কিন্তু ঠিক একই পরিমাণ যে ডিপোজিট কালেক্ট করার কথা, সেই পরিমাণ ডিপোজিট কালেক্ট করতে পারছে, এবং আলটিমেটলি তারা সেন্ট্রাল ভাবে লোন প্রসেস করতে পারছে। তাহলে কি ও কিন্তু দেখা যাচ্ছে ইনক্রিজ রিয়াল টু স্কেল নিচ্ছে। আবার কোনো কোনো ব্যাংকে দেখা যাচ্ছে, আমাদের যেমন, আমি ব্যাংকের নাম উল্লেখ না করি, অনেক ব্যাংকগুলোতে আছে ম্যান পাওয়ার অনেক হাই, আবার দেখা যাচ্ছে যে আবার ওই ব্রাঞ্চের সংখ্যা অনেক বেশি, অনেক রুরাল এরিয়ায় যাদের ব্রাঞ্চ আছে, কিন্তু তারা দেখা যাচ্ছে লসের ব্রাঞ্চ গুলো চলতেছে। তো এই যে লসের ব্রাঞ্চ গুলো চলতেছে, ইনপুট ঠিকই আছে, আউটপুট নাই, এটাকে বলে ডিক্রিজ রেন্ট টু স্কেল। আবার কোনো কোনো ব্যাংক দেখাচ্ছে 3-4 বছর ধরে নতুন ব্যাংক আসছে, তারা কোনো কোনোটা কিন্তু ডিক্রিজিং চলে গেছে, কোনো কোনোটা কনস্ট্যান্ট, মানে জাস্ট এই প্রফিটে আসতেছে, সেটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট রেন্ট টু স্কেল। দেখেন আমাদের ব্যাংকের উদাহরণ দিয়েও কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। বোঝা গেছে মোটামুটি? মিলন মিয়া আছেন নাকি সাথে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আছি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, Thank you, sir. আপনার একটা উদাহরণ দেন তো কেউ। একটা উদাহরণ তো আমি ইউজ করলাম, একটা উদাহরণ আপনারা ইউজ করেন। স্যার জুট মিলস এর, বাংলাদেশের জুট মিলস গুলো। আর এটা তো, হ্যাঁ, রুট গুলো ঠিক আছে, কিন্তু এটা তো আরো বিভিন্ন রকম উদাহরণ হতে পারে। আমাদের দৈনন্দিন যে কৃষকরা চাষ করে, সেই উদাহরণ দিয়ে দেন না। ট্রাক্টর আনলে কমে যাবে, ম্যান পাওয়ার লাগবে না, কম কম হ্যাঁ, লাগবে। ট্রাক্টর ইউজ করলেন, ধান চাষ করার জন্য ট্রাক্টর, আধুনিক কৃষি ট্র্যাক্টর যদি যন্ত্রপাতি, ইউজ করে, ভেরি গুড, হ্যাঁ। হুম। তাহলে আমাদের ম্যান পাওয়ার কম লাগবে। সেক্ষেত্রে 1 হেক্টর 1 বিঘা জমি চাষ করতে যতগুলো মানুষ লাগতো সেই তুলনায় কম লাগবে, সময় কম লাগবে, সময় কম লাগবে। এবং ভেরি মানুষের গুড, উপর কে বলছেন? নির্ভরতা। কবির? জি স্যার, কিন্তু তেল কিন্তু তেল স্যার এখানে কমে তো যাবে। উৎপাদন তো বেড়ে যাবে স্যার, এরকম হলে উৎপাদনে তো কমবে না। হুম। ট্রাক্টর ইউজ করলে তো স্যার উৎপাদনের দিক দিয়ে তো স্যার বাড়তে থাকবে, ওটা তো এরকম কমবে না মনে হয়। ওনার তো মূলধন কম লাগতেছে, বেশি তো লাগতেছে না স্যার। না, ট্র্যাক্টর ইউজ করে আপনি নতুন নতুন যন্ত্রপাতি ইউজ করে ইনপুট ইউজ করতেছেন, ইনপুট যে পরিমাণ দিচ্ছেন তার থেকে আউটপুট বেশি পাচ্ছেন, এটা তো ইনক্রিজিং হবে, অসুবিধা কি? জি জি স্যার, ইনক্রিজিংটাই বলতেছি স্যার আমি। এটা তো স্যার আমরা বলতেছিলাম ডিক্রিজিংটা স্যার, ওই জন্য। ও ডিক্রিজিং এর ক্ষেত্রে ডিক্রিজিং স্যার, তো হইতেই পারে, ডিক্রিজিং যদি অনেক ঝড় বৃষ্টি হয়, বন্যায় যদি জমিতে ডুবে যায়, তাহলে কি হবে? খরা সেটা অনাবৃষ্টি। হতে পারে স্যার, হইতে পারে না? সেটা হতে পারে স্যার, হতে পারে স্যার, ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো থাকে হুম। ওগুলো আচ্ছা স্যার, যে যে জমিতে স্যার যদি চিংড়ি চাষ করা হয়, সেই জমিতে পরবর্তী সময় যদি ধান চাষ করা হয়, তাহলে তো ওখানে
ফসল উৎপাদন কমে যাবে স্যার লবণের কারণে। এটা ডিক্রিজিং আউটপুট হবে। আরেকটা ভালো উদাহরণ আছে, খুলনা অঞ্চলে বাড়ি কারোর আছে? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট? নেই কারোর। আচ্ছা, তো ওই ইনক্রিজ ইন স্কেলে ভালো একটা উদাহরণ হচ্ছে, ওই একই জমিতে ওরা চিংড়ি চাষ করে, ধান চাষ করে এবং সবজি চাষ করে। ইয়েস স্যার। একই জমিতে একই চিংড়ি জমি। চাষ করে, মাঝখানে ধান চাষ করে এবং চারপাশে সবজি চাষ করে। তার মানে কি একটা ল্যান্ড দিয়ে সে তিনটা আউটপুট পাচ্ছে। হুম, আচ্ছা, এরপরে আমরা কস্টে যাই। কস্টের বাংলা মানে সবাই জানি আমরা মোটামুটি। তারপরে এখানে যে কষ্টের যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে যে একটা প্রডিউসার তার উৎপাদন করতে যে ধরনের সে এক্সপেন্স করে থাকে সেটাকে বেসিক্যালি বলে খরচ। একটা প্রডিউসার তার প্রডিউসিং এর ক্ষেত্রে তার উৎপাদন করতে যে পরিমাণ খরচ করে থাকে সেটাকে বলে বেসিক্যালি খরচ। এই খরচ বিভিন্ন ধরনের হয়ে থাকে। খরচ বেসিক্যালি ইমপ্লিসিট কস্ট, এক্সপ্লিসিট কস্ট, অপরচুনিটি কস্ট, সোশ্যাল কস্ট, এরকম বেসিক্যালি চারজনে ভাগ করা। এছাড়া আরো অনেকভাবে ভাগ করা যেতে পারে। তো খরচকে ইমপ্লিসিট কস্ট যেটা বলে, একটু একটু লাইন থাকে না আপনার, হ্যাঁ? বললে শুনিস। আচ্ছা, তো ইমপ্লিসিট কস্ট যেটা বলে সেটা হচ্ছে যে আসলে বেসিক্যালি অন্তর্নিহিত খরচ। অন্তর্নিহিত খরচ অর্থাৎ যেটা সহজে দেখা যায় না। যেটা দেখা যায় না, আমরা যে এই যে বিভিন্ন ভ্যানে যে সবজি টবজি নিয়ে যায়, ভ্যানে যে মাছ তরকারি বিক্রি করে, অথবা মুদিখানার যে দোকানদার আছে, অথবা রোডে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয়, হুম, এই যে যারা বিক্রি করে তারা তাদের মজুরিটা কিন্তু তাদের খরচের সাথে অ্যাড করে না। অর্থাৎ যে খরচটা দেখা যায় না, তাদের যে তাদের যে দৈহিক যে খরচটা, একটা লোক যদি সারাদিন কাজ করতো, ওই যে রাস্তার মোড়ে মোড়ে দেখছেন নাকি কোনো সময় যে বিভিন্ন কোদাল ঝুড়ি নিয়ে বসে থাকে লোকজন? জি স্যার, দেখছি স্যার। দেখছেন না? আচ্ছা, ওরা যদি সকালবেলা ডেলি, বসে থাকে স্যার। হ্যাঁ, মানে ভোরে আটটার আগে বসে থাকে। 8টার আগে বসে থাকে, তো ওদের ওদের ডেলি লেবার খরচ কত জানা আছে? আছে স্যার, ওই যে রাজমিস্ত্রি আছে, তারপরে আপনার যে কাঠ মিস্ত্রি আছে, হ্যাঁ, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, এগুলো ভ্যারি করে। লেবারের, হ্যাঁ, 800 থেকে 1200 টাকা। আপনার জি স্যার। 800 থেকে 1200 টাকা বেসিক্যালি এগুলো ভ্যারি করে আর কি। অনেক ভেরি সময় করে। যারা ওদের হেল্পার তারা 600 টাকা হয়তো নেয়, এখন একটু বাড়ছে কিনা আমি জানি না। তো 600 থেকে 1200 টাকার মতো আর কি ভ্যারি করে আর কি। হুম, তো এই যে লোকটা, একটা লোক যদি ধরেন সারাদিন মানে এই কামলা খাটতো, যেটা সহজ বাংলায় বলে কামলা খাটা আর কি, যদি এই কামলা খাটতো তাহলে সে আমরাও কিন্তু, কামলা স্যার। হ্যাঁ, আমরাও কামলা স্যার। আমরাও কামলা। তো আমাদের মানে এটা আমরা আমাদের কামলাটা তো আমরা হিসেব করতেছি। আমি যেটা বোঝাচ্ছি সেই কামলা আবার হিসাব করে না। জি হুম, স্যার। তো আমরা যে কামলা আছি, আমরা তো ডেইলি বেসিসে আমাদের দৈহিক খরচ দিয়ে, আমাদের দৈহিক ভেবে খেটে আমরা কিন্তু ইনকাম করতেছি, হ্যাঁ। জি কিন্তু স্যার। আমি যেটা বোঝাচ্ছি সেটাতে কামলা আবার হিসাব করে না। হুম, সেটা হচ্ছে ওরা ধরেন প্রতিদিন আমি সবচেয়ে নর্মালটা ধরতেছি আর কি। ধরেন একজন লোক যদি সারাদিন কামলা হেল্পার হিসেবে কাজ করতো, তো 600 টাকা ইনকাম করতো। এখন যে ভ্যানালা সবজি বিক্রি করতেছে, ও সারাদিন সবজি বিক্রি করতেছে, তো বিক্রি করে হয়তো ধরেন 500 টাকা সবজি নিয়ে আসছিল বা 1000 টাকা সবজি নিয়ে আসছিল, ও 1500 টাকা সেল করছে এবং ও খুশি যে 500 টাকাও লাভ করছে। হুম,
কিন্তু ও যদি এখানে স্যার সারাদিন ওই ধরে নিজের শ্রমটা নিজের ধরে না আর কি স্যার। ও যদি সারাদিন ধরে ওই কাজ করতো, এমনি কোনো সবজি না নিয়ে আসতো কিনে, তাহলে ও পাইতো কত? 600 টাকা। ও পাইতো 600 টাকা। অথবা ও যদি সারাদিন ধরে ভ্যান চালাইতো কোনো সবজি টবজি বিক্রি না করে, তাহলে হয়তো প্রায় 1000 টাকা লাভ করতে পারতো। কিন্তু এখানে লাভ করতেছে 500 টাকা। এখন ব্যাপার হচ্ছে যে ও মানসিক ভাবে একটু শান্তি পাচ্ছে। কি শান্তি পাচ্ছে? ও হচ্ছে সবজি বিক্রেতা, ও হেল্পার না, ও কামলা, দৈনিক ডে লেবার না। এটা একটু মানসিক শান্তির জন্য ওই কাজটা করতেছে। নাহলে কিন্তু আলটিমেটলি 500 টাকা লস আছে আমার মনে হয়। হুম। তো এই যে যারা সবজি বিক্রি করে বা যারা রাস্তাঘাটে মাছ বিক্রি করে, বিভিন্ন ফল বিক্রি করে, এই যে বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, তারা তারা কি করছে? এমনকি মুদিখানার দোকানদারও, মুদিখানার যে দোকানদার এই চাল ডাল বিক্রি করে, ও কিন্তু নিজের যে সারাদিনের যে ইটা, ও নিজের যে একটা আহ, খরচ আছে, সেই খরচটা কিন্তু অ্যাড করে না। হুম। তো এইটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কস্ট। কবির কি বুঝতে পারছেন এখন কোন লাইন জি থেকে কোন স্যার। লাইন নিছি? জি স্যার। আচ্ছা। তা এইটাকে বলে হচ্ছে, এইখানে বাংলায়, এখানে ইংলিশে বলছে দিস কস্ট ইজ নট ভিজিবল, অর্থাৎ দৃশ্যমান না। ইট ইজ দ্য ভ্যালু অফ সেলফ ওন্ড, ইট ইজ দ্য ভ্যালু অফ সেলফ ওন্ড সেলফ এমপ্লয়েড রিসোর্সেস ইউটিলাইজেশন ইন প্রোডাকশন। এইটা হচ্ছে যে সেলফ ওন্ড সেলফ এমপ্লয়, এমনকি ধরেন কোম্পানির মালিক। হুম। অনেক কোম্পানির মালিক আছে, তারা হয়তো বেতন নেয় না, কিন্তু তাদের কিন্তু বেতন নেওয়া দরকার। বেতন নিলে পরে তার কস্টটা ওটার সাথে অ্যাড হয়। এখন আসেন এক্সপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট কস্টটা হচ্ছে সুস্পষ্ট খরচ, যে খরচগুলা আপনি খরচ করছেন আমি হিসাব করে থাকে সাধারণত মানুষ। যেমন সবজি বিক্রেতা 500 টাকার সবজি কিনে নিয়ে আসছে, সে জানে 500 টাকার সবজি কিনে নিয়ে আসছে। আমরা প্রতিষ্ঠানের জন্য যখন কোনো খরচ করি, আমরা জানি যে প্রতিষ্ঠানের জন্য কি পরিমাণ র মেটেরিয়াল আমরা কিনে নিয়ে আসছি। ঠিক আছে। যে আমরা যে জিনিসগুলো কিনে নিয়ে আসি, সেগুলো যে আমরা হিসাবগুলো রাখি, সেটাকে বলা হচ্ছে যে কস্টটা ভিজিবল, অর্থাৎ আমরা জানি যে এর পিছনে এত টাকা খরচ হয়েছে। যেমন আমাদের পিছনে আমাদের প্রতিষ্ঠান যেমন খরচ করে, আমাদের যেমন স্যালারি দেয়, হ্যাঁ, ওয়েজেস স্যালারি ফর ওয়ার্কার্স, পেমেন্ট ফর ফুয়েল, ট্রান্সপোর্টেশন, ইলেকট্রিসিটি পাওয়ার, হ্যাঁ, এক্সপেন্ডিচার মেশিনারি ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে এক্সপ্লিসিট কস্ট। তো বোঝা গেছে এগুলা, এই দুইটা? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট হচ্ছে সুযোগ জনিত খরচ। সুযোগ জনিত খরচ, আপনি এইটাকে বলা হচ্ছে যে একটা সুযোগ নেওয়ার জন্য আপনি যেমন আরেকটা সুযোগ ছেড়ে দিচ্ছেন। একটা ব্যাংকের জন্য ভালো উদাহরণ কি হতে পারে? যে আরেকটা ব্যাংকে সুইচ করলাম, কিন্তু এই ব্যাংকের থেকে বেতন বেশি না, কিন্তু একটা প্রমোশন দিচ্ছে। হ্যাঁ, হয় বেতন বেশি অথবা এটা প্রমোশন। এই যে আমি একটা একটা সুযোগ নিলাম বেশি, আমি একটা সুযোগ ছেড়ে দিলাম, এক্সিস্টিংকে ছেড়ে দিয়ে আমি নতুনটাকে নিলাম, এই যে এইটাকে বলা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। যেমন এখানে একটা উদাহরণ দিছে যে একটা বাচ্চা ছেলে, সে আইসক্রিম খেতে গেছিল। আইসক্রিম খেতে যে দেখলো যে দুই ধরনের ফ্লেভার আছে, একটা রকি রোড আর একটা স্ট্রবেরি। তো সে যখন ওই বা রকি রোডটা ছেড়ে দিয়ে স্ট্রবেরিটাকে গ্রহণ করতেছে, সেটা হচ্ছে তার, ওইটা ছেড়ে দিয়ে এটা গ্রহণ করে সে বুঝতেছে যে না, এটা আমার বেশি বেনিফিট আসবে। এইটাকে বলা হচ্ছে সুযোগজনিত খরচ। আমি একটা ছেড়ে দিয়ে আরেকটাকে গ্রহণ করলাম। এখানে সুযোগজনিত খরচ কেন বলতেছে বলেন তো? হয়তো মানে আমি দ্বিতীয়টা গ্রহণ করার পরে যেটা আমার তার যেটা হতো, সেটা আমি ছেড়ে দিয়ে যেহেতু আমি প্রথমটা গ্রহণ করলাম, এই জন্য হ্যাঁ আর হ্যাঁ, কি। এখানে যে ব্যাপার ভেরি গুড, সেটা হচ্ছে যে ধরেন আপনার ব্যাংকের ক্ষেত্রে আপনি আপনার ব্যাংক ছেড়ে দিয়ে আপনি অন্য ব্যাংকে যাচ্ছেন। তো এখানে কিন্তু আপনার প্রভিডেন্ট ফান্ডে কিছু লস হতে পারে। আপনি অনেকদিন হ্যাঁ। থাকলে আপনার প্রভিডেন্ট ফান্ডে যে ইন্টারেস্ট যেভাবে বাড়ে, অন্য ব্যাংকে গেলে তো সেভাবে প্রভিডেন্ট ফান্ডটা পাবেন না। না। সেখানে আবার 3 বছর 5 বছর থাকতে হবে। এই যে আপনি একটা সুযোগ ছেড়ে দিয়ে যাচ্ছেন, এইটাকে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট। জি স্যার। সোশ্যাল কস্টটা নাথিং এলস। সোশ্যাল কস্ট আমরা সবাই জানি, আমাদের যে চারপাশে যে পলিউশন গুলো হয়, যে দূষণ গুলো হয়, বায়ু দূষণ, নদী দূষণ, হ্যাঁ, এই যে খনি দূষণ, এরকম বিভিন্ন রকম দূষণ হয় যে আমাদের চারপাশে, ইন্ডাস্ট্রিয়াল দূষণ, হ্যাঁ, এই সমস্ত রকম দূষণের জন্য আমাদের যে খরচগুলো হয়, সেটাকে বলা হচ্ছে সোশ্যাল কস্ট, অর্থাৎ সামাজিক খরচ। আমরা দেখেন ওই যে বাসা থেকে ময়লা নিয়ে যাচ্ছে,
সেই জন্য আমরা একটা প্রতি মাসে টাকা দিচ্ছি। আমাদের নদী দূষণের জন্য সরকার নিয়মিত খরচ করতেছে, বায়ু দূষণ রোধ করার জন্য সরকার নিয়মিত খরচ করতেছে। এইগুলোকে বলা হচ্ছে সোশ্যাল কস্ট। টোটাল ফিক্সড কস্ট, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে কস্ট গুলো পড়লাম, এই কস্ট গুলা সবগুলোকে যদি যোগ করা হয়, যত ধরনের কস্ট আছে সবগুলোকে যোগ করার পরে যে খরচটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে মোট খরচ। ভেরিয়েবল কস্টটা কি? আমরা উৎপাদনের ক্ষেত্রে কোনো কোনো সময় চিন্তা করি যে আমরা উৎপাদন এই পর্যন্ত যাব, এই জন্য খরচটা এরকম, উৎপাদন এতটুকু বাড়াবো এই জন্য শর্ট রান এক প্রকার খরচ, লং রান এক রকম খরচ। এরকম আমরা খরচের ক্ষেত্রে যখন আপ ডাউন করি, যেমন ধরেন আপনি ঈদের সময় 1 লাখ টাকা বোনাস পাইলেন, এখন এই বোনাসটাকে পুরোটাই কুরবানি ঈদের জন্য কিন্তু আপনাকে 1 লাখ টাকা বোনাস দেওয়া হয়েছে। কুরবানি ঈদের সময় কি 1 লাখ টাকারই গরু কেনেন নাকি একটু আপ ডাউন করে কেনেন? আপ ডাউন করে অবশ্যই। আপ ডাউন করে কেনেন। প্রত্যেকবার কি ওই একই দামে কেনেন নাকি প্রত্যেকবার একটু চয়েসের উপর ডিপেন্ড করে কেনেন? চয়েসের উপর স্যার। চয়েসের উপর ডিপেন্ড করে কেনেন, তাই না? তাহলে এই যে আপনি আপনার চয়েসের উপরে ডিপেন্ড করে কিনতেছেন, এটা হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট। আবার প্রোডাকশনের ক্ষেত্রে কি হয়? প্রোডাকশন চিন্তা করে যে আসলে মার্কেটের ডিমান্ডটা কেমন, মার্কেটের ডিমান্ড কেমন আছে তার উপর ভিত্তি করে সে উৎপাদনটা করে থাকে। তার মানে কি, তার ভেরিয়েবল, তার যে উপকরণের যে খরচগুলো আছে সেগুলো কিন্তু আপ ডাউন করবে এখানে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল খরচ বা টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট তো অলরেডি আমরা পড়ে ফেলছি, যেটা আমাদের সমস্ত ধরনের খরচ যখন ফিক্সড ও ভেরিয়েবল কস্ট গুলো যখন সব একসাথে কানেক্ট করে আমরা যোগ করি তখন সেটাকে টোটাল কস্ট। আর ফিক্সড কস্ট হচ্ছে আমরা যখন কোনোভাবেই আমরা উড্ড করতে পারি না। যেমন আমাদের ধরেন আমরা যে প্রতিষ্ঠানের জন্য আমরা ইলেকট্রিসিটি কতটুকু যাবে, আমাদের বিল্ডিং এর রেন্ট, হ্যাঁ, ইউটিলিটি, তারপরে আমাদের ম্যান পাওয়ারের যে স্যালারি, এগুলো আমরা কোনোভাবেই আমরা বাড়াইতে কমাইতে পারি না। যেগুলো আমাদের একদম প্রতি মাসে খরচ সেটাকে বলা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। মার্জিনাল কস্ট মানে প্রান্তিক খরচ, বাংলায় বলে প্রান্তিক খরচ। এখন আপনি মার্জিনাল কস্টটা কখন আসে? আমরা গতদিন পড়েছিলাম বোধহয় মেবি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, মনে আছে? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি পড়ছিলাম, জি স্যার। মার্জিনাল ইউটিলিটি পড়ছিলাম, মনে আছে? জি স্যার। কি পড়ছিলাম, কি মনে আছে? স্যার, কনজিউম যত বেশি করবে তত ইউটিলিটিটা কমতে থাকবে আর কি স্যার, তার সাথে সাথে মার্জিনাল ইউটিলিটি কমতে একটা থাকবে, লেভেলে। হ্যাঁ, জি জি। একটা লেভেলে কমতে থাকবে। তো জি এখানে স্যার। হচ্ছে আমাদের মার্জিনাল কস্টটা হচ্ছে আমাদের যে টোটাল কস্টের ক্ষেত্রে আমরা যে ইনপুটটা, আমরা ইনপুট ইউজ করি, ধরেন আমরা একটা আউটপুট তৈরি করতে যে একটা ইনপুট খরচ করতেছি, সেই ইনপুট থেকে আমরা চিন্তা করলাম যে যে আমরা আউটপুটটা আমরা একটু বাড়াবো। সেই আউটপুটটা বাড়াতে যে আমার ধরেন আমাদের বর্তমান যে ব্যাংকে আমাদের ব্যাংকের ক্ষেত্রে ধরেন প্রতি বছরই কিন্তু প্রফিট চেঞ্জ হচ্ছে, প্রতি বছরই প্রফিট চেঞ্জ হচ্ছে। এখন এই যে প্রফিটটা যে চেঞ্জ হচ্ছে, ধরেন প্রথম বছরে ছিল 500 কোটি, আমাদের ব্যাংকের কথা চিন্তা করেন, আমাদের একসময় আমরা দেখছি ব্যাংকের প্রফিট হচ্ছে 150 কোটি টাকা, লাস্ট ইয়ারে প্রফিট হচ্ছে 1000 কোটি টাকা। তো আমাদের সে সময় ব্রাঞ্চ ছিল 30টা, আর এখন ব্রাঞ্চ হচ্ছে 167টা, 110টা সাব ব্রাঞ্চ। তো 30টা ব্রাঞ্চের সময় আমাদের 100 কোটির মতো প্রফিট হচ্ছে। এখন 150টা বা ধরেন 167টা ব্রাঞ্চ, 167টা ব্রাঞ্চের জন্য প্রফিট হওয়ার কথা ছিল কত? 500 কোটি বা ধরেন 700 কোটি। সেখানে প্রফিট হয়েছে কিন্তু 1000 কোটি। এই 300 কোটি বাড়ছে কেন বলেন তো? আরেকটা রাইট পিপল রাইট জায়গায় নাই, আর মার্কেট এখন কম্পিটিশন ব্যাংক বেশি না, আমাদের প্রফিট তো বাড়ছে, মানে হওয়ার কথা ছিল 700, বাড়ছে। হয়েছে 1000 কোটি। ও স্যার, 30টাতে ছিল স্যার 150 কোটি। 30টাতে ছিল 150 কোটি, 150তে হওয়ার কথা ছিল আর 450 কোটি, আচ্ছা, সেটা হয়েছে 1000 কোটি। কিন্তু হয়েছে, ও আচ্ছা, বেশি হয়ে গেছে। বেশি হয়েছে। কিছু কিছু স্যার এটাতে জায়গায় মানে প্রত্যাশাতে বেশি ফল আসছে। এটার কারণ হচ্ছে আমাদের যে বিল্ডিং, আমাদের যে ইকুইপমেন্ট, আমাদের যে সার্ভার,
সেগুলোর খরচ তো অলরেডি করা হয়ে গেছে, ফিক্সড খরচ তো আমরা অলরেডি করে ফেলছি, ঠিক আছে। তো এবং প্রথম আমরা 30 যখন টাকা বাড়াইছি সেই একটা লেভেলে যে কিন্তু ফিক্সড খরচ একদম সেমই আছে, আমরা জাস্ট একটু ইনপুট দিছি, অল্প কিছু ইনপুট দিছি, যে আমাদের হয়তো এক্সচেঞ্জ হাউস বাড়াইছি বা অফশোর ব্যাংকিং বাড়াইছি, একটু ইনপুট বাড়াইছি, কিন্তু আমাদের আউটপুট অনেক বেশি আসছে। এই যে আমরা প্রোডাকশনের ক্ষেত্রে সামান্য কিছু ইনপুট বাড়াইছি, যেমন আমরা অফশোর ব্যাংকিং ইউনিটটা খুলছি, সেখান থেকে আমাদের একটা প্রফিট আসতেছে। আমরা ক্রেডিট কার্ড ইউনিটটা খুলছি, সেখান থেকে আমাদের 20 কোটি টাকা প্রফিট আসতেছে। আমাদের অফশোর ব্যাংকিং থেকে আমাদের 30 কোটি টাকা প্রফিট আসতেছে। এই যে আমরা সামান্য সামান্য কিছু উইন্ডো খুলছি, খুলে সেখান থেকে যে আমরা এক্সট্রা পরিমাণ বেনিফিট পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট। অর্থাৎ এক্সট্রা কিছু ইউনিট খরচ করে আমরা অনেক বেশি আউটপুট পাচ্ছি। এই যে এডিশনাল কস্ট করতেছি, সামান্য কিছু এডিশনাল যে খরচ করে এডিশনাল আউটপুটটা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট। দি মার্জিনাল কস্ট refers to the change in the total cost that result from producing another unit of output. অর্থাৎ আউটপুটের ক্ষেত্রে এক্সট্রা ইনপুট খরচ করার ক্ষেত্রে যে এডিশনাল কস্ট করে আমরা যে এডিশনাল আউটপুটটা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল বোঝা কস্ট। গেছে জি কবির? স্যার, জি আচ্ছা, স্যার। রেভিনিউ হচ্ছে আমরা এই যে সব কিছু ইনপুট দিলাম, ইনপুট থেকে আউটপুট পাইলাম, আউটপুট স্যার পাওয়ার পরে আমরা যে লাভটা পাইলাম। হ্যাঁ স্যার শরীফুল স্যার বলেন। আর 10-15-16 মিনিট আছে স্যার। হ্যাঁ শরীফুল কিছু বলতেছেন ভাই? না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই যে ইনপুট গুলো আমরা নিলাম, ইনপুট থেকে আমরা যে আউটপুট পাইলাম, আউটপুটটা বাজারে সেল করে যেটা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে রেভিনিউ। এখন একটা ফার্মের টোটাল জিনিস সেল করার পরে যেটা পাই, সেটাকে বলে ফার্মের টোটাল রেভিনিউ। আর মার্জিনাল রেভিনিউ কখন হয়? ওই যে মার্জিনাল একটা এক্সট্রা ইউনিট খরচ করে আমরা যে এক্সট্রা যে বেনিফিটটা পাচ্ছি, সেই এক্সট্রা বেনিফিটটাকে বলা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। ক্লিয়ার আওলাদ? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরীক্ষা অনেক সময় আসতে পারে ইকোনমিক অফ স্কেল আর হচ্ছে ডিস ইকোনমিক অফ স্কেল। এখন ইকোনমিক স্কেল সাধারণত আমাদের যে বড় বড় যে আমাদের যে বিজনেস গুলো আছে, বিজনেস ফার্ম গুলো আছে, সেখানে ইকোনমিক স্কেল অনেক সময় ঘটে। কেন কেন ঘটে? কারণ দেখা যাচ্ছে যে আমি একটু আগে বললাম যে আমাদের যেমন যমুনা ব্যাংকের কথা বললাম, যে যমুনা ব্যাংকে আমরা এক সময় এত টাকা প্রফিট করতাম, এখন আহ, তার থেকে 5 গুণ ব্রাঞ্চ বাড়ায় আমরা 8 গুণ প্রফিট করতেছি। কারণ কি? এটা হচ্ছে আমাদের বিজনেস সাইজটা অনেক বড় হয়েছে, কিন্তু আমাদের যে যে লেবার আছে, আমাদের যে ম্যান পাওয়ার আছে, আমাদের যে ম্যানেজমেন্ট আছে, আমাদের যে মার্কেটিং ইউনিট আছে, আমাদের টেকনিক্যাল এফিসিয়েন্সি আছে, এগুলো খরচটা কিন্তু ফিক্সড রেখে, একটা সার্টেন লেভেলে ফিক্সড রেখে আমরা উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছি। আমাদের ম্যান পাওয়ার গুলোকে ডেভেলপ করতে সুবিধা, মানে সক্ষম হয়েছি। আমাদের যে রিস্ক গুলো আছে, সেগুলো আইডেন্টিফিকেশন করে মিনিমাইজ করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, তো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা আমাদের আমাদের যে অভ্যন্তরীণ যে ইকোনমিক স্কেলটা আছে, পানি, তো আমাদের যে, তাহলে কি বললাম, যে বড় বড় বিজনেসের ক্ষেত্রে আমাদের যে এই যে বাহ্যিক যে অর্থনীতি আছে, সেই বাহ্যিক অর্থনীতির ক্ষেত্রে আমাদের বেনিফিটটা বেশি পাওয়া যায়। যেমন এটা দুই ভাগে ভাগ করে, একটা ইন্টারনাল ইকোনমিক স্কেল, একটা ডিস ইকোনমিক স্কেল। একটা ইকোনমিক স্কেল আর ডিস ইকোনমিক স্কেল, এই ইকোনমিক স্কেলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ইন্টারনাল ইকোনমিক স্কেল, একটা এক্সটার্নাল ইকোনমিক স্কেল। ইন্টারনাল ইকোনমিক স্কেলটা কখন হইতে পারে? যখন অর্থনীতিতে তার লেবার যেগুলো আছে, তার ম্যানেজমেন্ট যেটা আছে, মার্কেটিং ইউনিট যেটা আছে, টেকনিক্যাল ইকোনমিক যেটা আছে, সেটাকে সে একটা সার্টেন লেভেলে ফিক্সড রাখতেছে। ফিক্সড রেখে তার লেবারকে, ম্যান পাওয়ারকে সে ট্রেনিং এর মাধ্যমে হোক, আলাদা কোনো ওয়েতে হোক, সে অনেক ডেভেলপ করতে পারছে। হ্যাঁ, তারপর ম্যানেজিয়াল যে ইকোনমিক্সটা আছে, ম্যানেজমেন্টটা খুব ইফিসিয়েন্সি। তার মার্কেটিং যে ইউনিটটা আছে,
মার্কেটিং ইউনিটটা অনেক ডেভেলপ করছে। টেকনিক্যাল এফিসিয়েন্সি, তার যে সার্ভার যেটা আছে, সার্ভারের জন্য যে খরচ করছে সেটা অলরেডি সে একদম একটা সাস্টেন লেভেলে রেখে দিচ্ছে। ফিনান্সিয়াল ইকোনমিক্সটা কি? সে যে আহ, যে লোনটা প্রোভাইড করতেছে, সে লোনটা আসতে সে দেখা যাচ্ছে যে লোয়ার রেটে লোন দিচ্ছে, এবং লোয়ার লোয়ার রেটে ডিপোজিট নিয়ে হায়ার রেটের লোন দিয়ে সে এক্সপেক্টটা বাড়াইতে সক্ষম হচ্ছে। তো এবং রিস্ক ম্যানেজমেন্টটা সে ঠিক মতো করতে পারছে, এবং তার যে ট্রান্সপোর্ট এবং স্টোরেজ যে ফ্যাসিলিটিস আছে সেটা পারফেক্ট আছে। এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ইকোনমিক স্কেল। অর্থাৎ তার আভ্যন্তরীণ যে অর্থনীতিগুলো আছে সেগুলো সে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারছে। এক্সটার্নাল ক্ষেত্রে কি কি থাকতে পারে? গভর্নমেন্টের বিষয়গুলো থাকতে পারে। গভর্নমেন্টের যে বিষয়গুলো আছে, আমাদের যে অর্থনীতির সাথে যে রুলস গুলো আসে, নতুন নতুন যে রুলস গুলো আসে সেইগুলা, এবং আমাদের যে লিগাল অথরিটি আছে, আমাদের ট্যাক্স অথরিটি, বাংলাদেশ ব্যাংক অথরিটি, এরকম যে অথরিটি গুলো আছে, সেইগুলো থেকে আমরা যে যে আমাদের যে লস এন্ড অব্লিগেশন গুলো আছে সেইগুলো আমরা ঠিক মতো মেনটেন করতে পারতেছি। এবং আমাদের মার্কেটিং যে বিষয়গুলো আছে, আমাদের অন্যান্য যে আমাদের যে প্রতিযোগী যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর সাথে আমরা অ্যাডজাস্টেবল হচ্ছি, এবং আমরা দেখা যাচ্ছে যে সেই তাদের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে পারতেছি। যদি এই সমস্ত ক্ষেত্রে আপনার সব ঠিক থাকে, যেমন আমি কি কি বললাম, যে একটা বড় বিজনেস কিভাবে টিকে থাকে, যেমন স্কোয়ার গ্রুপ। স্কোয়ার গ্রুপে দেখেন ওর কিন্তু কোনো রকম কোনো দুর্নাম নেই, এবং দেখেন সব সময় ফ্রম দ্য বিগিনিং ওর বাজারে শেয়ারের দাম 230 টাকা। এবং ও কি করছে আসলে, ওর যে ইন্টারনাল ইকোনমিক স্কেলটা আছে, ওর যে লেবার গুলো আছে সেগুলোকে খুব ফুললি ইকুইপড করছে। ওর যে ম্যানেজমেন্ট আছে ওরা অনেকটা স্বচ্ছ, এবং ওর যে মার্কেটিং টিমটা আছে সে ফুললি ইকুইপড, এবং টেকনিক্যাল যে ইকোনমিক্স গুলো আছে, ওর যে টেকনোলজি যেটা আছে সেটা ও রপ্তানিও করে, ওষুধ বাজারে বাইরে রপ্তানিও করে। কারণ কি, ওর যে টেকনিক্যাল ইউনিটটা আছে সেটা অনেকটা ইমপ্রুভড। হ্যাঁ, এবং সেটা বিশ্ববাজারেও জানে যে আমাদের যে হুম, অনেক আমাদের যে টেকনিক্যাল যে ইটা আছে, ওর যে বিশ্ববাজারও জানে যে বিশ্ববাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওর যে ইমপ্রুভমেন্ট টেকনোলজিটা আছে সেটাও বিশ্ববাজার সম্পর্কে একটা আইডিয়া আছে। বিশ্ববাজারে যারা রপ্তানি, ও যে রপ্তানি করতেছে এবং ওর যারা বায়ার তারা ওর সম্পর্কে আইডিয়া আছে। হুম। তো এবং ওর রিস্ক, বাংলাদেশের স্যার, হ্যালো, বাংলাদেশের ওষুধের বাজারে স্যার 60% তো স্কোয়ারে। স্কোয়ারি, হ্যাঁ, কেন এটা ও কেন ডেভেলপ করছে? ও বেসিক্যালি এই মার্কেট সমস্ত লিডার আর কি। কারণে ও বেসিক্যালি ডেভেলপ করছে। এবং দেখেন ওর কিন্তু এখন পর্যন্ত কোনো ফল্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। কারণ কি, ও না, গভর্নমেন্টের যে সমস্ত রুলস গুলো আসে সেগুলো সঠিকভাবে ফলো করে। ও অর্থনীতির সাথে কিভাবে খাপ খাইতে হবে ও জানে, এবং ও জানে যে ওর যারা প্রতিযোগী আছে বেক্সিমকো বা আদার যে এসকে ফার্মা বা আদার যে বিকন কোম্পানি বা আদার যে প্রতিযোগিতাগুলো আছে তাদের সাথে ও সম্পূর্ণ নলেজ রাখে, যে পারফেক্ট কম্পিটিশন বজায় রাখতে পারে, যে বাজার সম্পর্কে ওর পুরোপুরি আইডিয়া আছে। হুম, সমস্ত ইনফরমেশন এবং বাজার সম্পর্কে পুরোপুরি আইডিয়া আছে। এই জন্য কিন্তু স্যার এক্সটার্নাল। এখানে স্যার হুম। একটা জিনিস কি বলা যায় স্যার, যেমন স্যার আমাদের ধরেন ব্যাংক খাতে যে ঝামেলাটা হলো, এক্ষেত্রে স্যার আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটার ক্ষেত্রে কিন্তু মানে এটা ঠিক ছিল না আর কি। এটাও কি আমরা বলতে পারি ইকোনমিক স্কেল? এই যে পরবর্তীটা, এই যে পরবর্তীটার ক্ষেত্রে ডিস ইকোনমিক স্কেল, these economic scale happen বুঝতে when পারছি। company or business grows so large that the cost per unit increase. কোম্পানি বড় হচ্ছে কিন্তু যে খরচ করতেছে সে খরচের মানটা অনেক বেড়ে যাচ্ছে। কারণ কি, এখানে দুর্নীতি বেশি হয়েছে, এখানে যে লিগাল অথরিটির যে নিয়মগুলো ছিল সেগুলো ফলো আপ করা হয় নাই, গভর্নমেন্টের ল গুলো ঠিক মতো ফলো করা হয় নাই, এবং গভর্নমেন্টের যে ল গুলো ছিল সেগুলো হয়তো ঠিক মতো ইকুইপ ছিল না। তারা বহির্বিশ্বের সাথে যে আমাদের বহির্বিশ্বের যে বাজার আছে তাদের সাথে ঠিক করে অ্যাডাপ্ট করতে পারে নাই, মান্দাতার আমলের রুলস গুলো ফলো করছে। হ্যাঁ, এরকম বিভিন্ন কারণে হতে পারে। তাহলে কি কারণে হতে পারে? যেমন আমরা ব্যাংক কেন ফল করছে, ব্যাংক গুলো কেন ফল করছে? ফল করার মেইন প্রধান প্রশাসন কারণ অভাব। হচ্ছে, অন্যতম হচ্ছে লেবার ডিস ইকোনমিক্স। এখানে যে লেবার গুলো ছিল তারা সঠিকভাবে কাজ করে নাই। হ্যাঁ, লেবার গুলো দেখা যাচ্ছে যে ওই যে আমি অনেক জায়গায় শুনেছি, ইনএফিসিয়েন্সি। আমি অবশ্য আমার দেখার সৌভাগ্য হয় নাই, যে আমাদের অনেক বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তার রুমের চেয়ার আছে 0.5 ঘন্টা 1 ঘন্টা করে ঘুমানোর জন্য। খুব হুম। তো তাদের পিছনে নাকি একটা করে চেয়ার আছে। তো এখন ধরেন 0.5 ঘন্টা 1 ঘন্টা ঘুমানো ভালো, এটা চীন জাপানে আছে যে রেস্ট
করা ভালো, হ্যাঁ। কিন্তু যদি আবার 3-4 ঘন্টা ঘুমায় থাকে তাহলে তো সমস্যা। স্যার ঠিক আছে। এখানে লেবার লেবার ডিসইকোনমিক্স এর চেয়ে আপনার স্যার ওই যে লেবার বায়াস বেশি হয়েছে আর কি, উপরের লেভেল দ্বারা এটা বলা হয়েছে। এরপরে না আছে বিভিন্ন উদাহরণ তো এখানে বলাই আছে, অনেকগুলো কিন্তু কজ আছে, যেমন ধরেন লেবার স্পেস বিয়ন্ড বাই পয়েন্ট, হ্যাঁ, মানে কোন একটা পয়েন্টের সে প্রেস করছে তাকে যে হ্যাঁ আপনি এইভাবে কাজ করেন, হ্যাঁ, ইনভিজিবিলিটি ফ্যাক্টরস ইন কামিং স্পেশালি ক্যান লিড টু ডিস ইন্টারেস্ট এন্ড বার্ডেন দাস রিডিউসিং প্রোডাক্টিভিটি, বিভিন্ন কারণ আছে আর কি। এবার ধরেন ম্যানেজমেন্টের প্রবলেম আছে, ম্যানেজমেন্ট ধরেন ঠিক মতো কাজ করে নাই এবং তাদেরও নিজস্ব কিছু গাফিলতি ছিল, যে কারণে তারপর স্যার তাদের আন্ডারে যারা ছিল। এক্সটার্নাল ইকোনমিক্স এ স্যার যেমন ধরেন স্যার এই যে বাংলাদেশ ব্যাংকে টাকা টাকা ছাপাইলো, হ্যাঁ, এগুলো ঝামেলা ছিল স্যার, মানে না সবকিছু মিলে আর কি। এটা অবশ্য গভর্নমেন্টের পলিসি, আর ফিসকাল পলিসিতে অনেক সময় এটা করতে হয়, হ্যাঁ, ফিসকাল পলিসিতে অনেক ধরনের পলিসি নিতে হয়, সেই ক্ষেত্রে এটা গভর্নমেন্টের অনেক বড় ধরনের পলিসি, সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য। আবার অনেক সময় ইনফ্লেশন, অনেক কিছু ধামা চাপা দেওয়ার জন্য হয়েছে আর কি স্যার, এটা বুঝতে পারছি। যাক সেটা আসলে আপনারা ভালো বুঝবেন, এটা আমরা ক্লাসের ক্ষেত্রে আলাপ না করি, হ্যাঁ। তো ডিসইকোনমিক স্কেলের ক্ষেত্রে ঠিক কোন কোন পয়েন্টগুলোর কারণে একটা কোম্পানি ভেঙে যেতে পারে, সেটা ইন্টারনাল কি হইতে পারে, যে লেবার ইকোনমিক্স, ম্যানেজমেন্ট প্রবলেম, টেকনিক্যাল ডিফিকাল্টিস। এক্সটার্নাল ক্ষেত্রে স্কারসিটি র মেটেরিয়াল অ্যাভেলেবল নাই, ওয়েজ ডিফারেন্সিয়াল, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওয়েজ বেক্সিমকোর ওয়েজ ভালো থাকায় হয়তো দেখা যাচ্ছে বিকন কোম্পানির যে ভালো ভালো মেধাবী যে ওয়ার্কার গুলো আছে তারা স্কোয়ারে সুইচ করছে, হ্যাঁ। কনসেন্ট্রেশন প্রবলেম, আসলে আমরা কি তৈরি করতে চাচ্ছি, সেই কোম্পানি কি তৈরি করতে চাচ্ছে, মার্কেটে ডিমান্ড কি আছে, কি পরিমাণ ডিমান্ড আছে, সেটা হয়তো সে জাজমেন্ট করতে পারে না। এই দুইটা কি মোটামুটি বোঝা গেছে কবির? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আইসো কোয়ান্ট কার্ভ। আইসো কোয়ান্ট, এই দুইটাকে যদি আমরা ভাঙি, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, হ্যাঁ, তো এটা যদি আমরা একটা ভাঙি, আইসো মানে হচ্ছে ইকুয়াল, আইসো মানে হচ্ছে সমান, আর কোয়ান্ট মানে হচ্ছে কোয়ান্টিটি। তাহলে এর অর্থ কি আসতেছে, আইসো কোয়ান্ট সমান কোয়ান্টিটি, সমান কোয়ান্টিটি, সমপরিমাণ কোয়ান্টিটি। অর্থাৎ ইকুয়াল কোয়ান্টিটি। একটা ফার্ম যখন উৎপাদন করতে যাবে তখন সে তার উদ্দেশ্য কি থাকবে, তার উদ্দেশ্য থাকবে সবসময় কম খরচ করে বেশি উৎপাদন করে, তাই না? একটা ফার্ম যখন উৎপাদন করতে যাবে ওর 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 উদ্দেশ্য কি থাকবে, জি স্যার। বেশি করে প্রোডাকশন করা। কম খরচ করে বেশি উৎপাদন করার উদ্দেশ্য মেইন থাকবে না এটা? জি স্যার। আচ্ছা, তাই যদি হয় তাহলে আইসো কোয়ান্ট হচ্ছে সমান উৎপাদন, আইসো কোয়ান্টের বাংলা আসতেছে ইকুয়াল কোয়ান্টিটি, সমান ইকুয়াল কোয়ান্টিটি। উৎপাদন। তাহলে আমার যদি একটা কোম্পানি যদি নিয়ত থাকে যে 100টা শার্ট উৎপাদন করার, তাহলে সে ফর এক্সাম্পল যে 100টা শার্ট উৎপাদন করবে সে, তো 100টা শার্ট উৎপাদন করতে যে সে প্রথমে দেখবে যে 10 জন লেবার এবং 10 ইউনিট ক্যাপিটাল দিয়ে সে 100টা শার্ট উৎপাদন করতে পারে কিনা। প্রথমে কি সে কি বেশি খরচ করবে না কম খরচ করবে? প্রথমে প্রথমে কম সর্বোচ্চ কম খরচ খরচ করে। করে চেষ্টা করবে বেশি প্রথমে লাভ কম। করার। জি স্যার, কম আচ্ছা, খরচ করবে। কম খরচ করে বেশি লাভ করার চেষ্টা করবে। এখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে সে দেখবে যে না আমার এটা উৎপাদন করার সময় হচ্ছে, পরবর্তী 2টা লেবার বাড়াবে, কিছু ক্যাপিটাল বাড়াবে। তো এই যে চেষ্টা করে ফার্মগুলো যে আসলে সে একটা টার্গেট নেয় যে এত পরিমাণ উৎপাদন করবে এবং এই উৎপাদনের জন্য সে এই পরিমাণ ক্যাপিটাল নিবে এবং এই পরিমাণ লেবার নিবে। এই যে সে চিন্তা করে, সেই চিন্তা করে সে যে আপ ডাউন করায়, সেটাকে বলা হচ্ছে আইসো কোয়ান্ট। অর্থাৎ একটা উৎপাদন ক্ষেত্রে সে কতটুকু ইনপুট নেবে এবং কতটুকু আউটপুট নেবে এবং অ্যাকচুয়ালি তার ইচ্ছা থাকবে সমান পরিমাণ উৎপাদন করার, সেটাকে বলা হচ্ছে আইসো কোয়ান্ট কার্ভ। আমি চিত্রের মাধ্যমে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। এই ধরেন একটা কোম্পানির উৎপাদন করার ইচ্ছা হচ্ছে 4000 কোয়ান্টিটি। এখন প্রথমবার সে দেখলো যে 20 ইউনিট লেবার এবং 20 ইউনিট ক্যাপিটাল নিল, সে ক্যাপিটাল নিয়ে সে 4000 ইউনিট উৎপাদন করলো। এখন সে দেখলো যে না, আমি যদি লেবারটা কম নিই, আমি যদি লেবারটা একটু বাড়াই এবং ক্যাপিটাল যদি একটু কম দিই, তাহলে কিন্তু আমার 4000 উৎপাদন করা সম্ভব। তাহলে সে কি করলো, 10 ইউনিট ক্যাপিটাল দিল এবং 35 ইউনিট লেবার দিল, দিয়ে সে 4000 ইউনিট উৎপাদন করলো।
এই যে সে আপ ডাউন করতেছে, তার যে ফ্যাক্টরস অফ ইনপুট আছে, তার যে ইনপুট গুলো আছে, ইনপুট আউটপুট, ইনপুট গুলো সে আপ ডাউন মাধ্যমে সে যে আউটপুটটা ফিক্সড রাখলো, এইটাকে বলা হচ্ছে আইসো কোয়ান্টা। আমি বুঝাইতে পারছি? জি স্যার, এটা কিন্তু চার হাজার ইউনিট এটা এটা কিন্তু সে সমান না সময়ের স্যার। প্রেক্ষাপটে আমাদের লাগে, কারণ আমাদের কিন্তু উৎপাদন করতে গেলে, ধরেন একজন কৃষক 1 বিঘা জমিতে গতবার 40 মণ ধান উৎপাদন করছে। তো সেই সময় হয়তো সে 10 জন 10 জন লেবার নিছিল, আর 2 কেজি বা 5 কেজি বীজ নিছিল। এখন পরবর্তী বছরে কি সে ওই 10 জন লেবার আর 2 কেজি বা 5 কেজি বীজ দিয়ে 40 মণ উৎপাদন করে? তা কিন্তু করে না। সে কিন্তু ওই সময়ের মাটি, ওই সময়ের ওয়েদার, ওই সময় আসলে নতুন কোনো প্রযুক্তি আসছে কিনা, সেইগুলো চিন্তা ভাবনা করে ওই উৎপাদন করার চেষ্টা করে, তাই না? তার মানে কি সে তার জি স্যার, ইনপুট গুলোকে চেঞ্জ করে। চেঞ্জ করে কিন্তু সে চায় যে ওই পরিমাণে উৎপাদন হোক, সর্বোচ্চ উৎপাদনে হোক, কিন্তু সে ইনপুট গুলো কিন্তু চেঞ্জ করে। হ্যাঁ, বুঝাইতে প্রতিবারই পারছি চেঞ্জ আমি? করে। জি স্যার। আচ্ছা, কেউ কোনো কোশ্চেন? স্যার এটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন না স্যার, আইসো কনভার? হ্যাঁ, মানে এটা পরীক্ষায় মনে হয় আসতে পারে না স্যার? অবশ্যই আসতে পারে, অবশ্যই আসতে পারে। মনে হচ্ছে যে এটা কেন জানি আইসো কয়েকবার আসছে। আচ্ছা, শোনেন, পরীক্ষায় কি আসতে পারে না আসতে পারে এইটা প্রথমে চিন্তা করার দরকার নেই। কবির জি ভাই, স্যার। প্রথমে চিন্তা করবেন জি হচ্ছে যে আমরা পুরো সিলেবাসটা শেষ করবো। জি স্যার। সিলেবাসটা শেষ করার পরে দেন আমরা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারতো, কি ধরনের আসা উচিত, বা কি ধরনের আসবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করি। ঠিক আছে? জি স্যার। জি প্রথমে স্যার। আমরা জি স্যার। সিলেবাসটা শেষ করে ফেলি। জি সিলেবাস স্যার শেষ করে অবশ্যই। ফেলার পরে দেখবেন যে আপনার যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, আপনি মোটামুটি একটা পেয়ে যাবেন। জি স্যার। মার্জিনাল রেট স্যার। একটু, হ্যাঁ। তো এখানে আইসো কোয়ান্ট কেন ইম্পর্টেন্ট আমি অলরেডি বলে ফেলছি, তারপরে একটা লাইন আপনাদের জন্য দেওয়া আছে। The ISO quant curve assist companies and business in marketing adjustment to their manufacturing operation to produce the most goods at the most minimal cost. ওই যে অল্প খরচে বেশি উৎপাদন পাওয়ার জন্য কোম্পানির যে চিন্তা ভাবনা, সেটা, এটা হচ্ছে মেন মেন ওর ইম্পর্টেন্স। মোস্ট গুডস, টু প্রডিউস মোস্ট গুডস এট দ্য মোস্ট মিনিমাল কস্ট। ক্লিয়ার, কবির? জি স্যার। জি স্যার। আচ্ছা, বেশি পরিমাণ প্রোডাকশন মিনিমাম কস্টে। আরাফাত নেই আজকে ক্লাসে? আরাফাত, ইয়াকুব, ইয়াকুব কই গেল? আচ্ছা, এরপর হচ্ছে প্রপার্টিস, অনুমতি শর্ত আর কি। হ্যাঁ, যে এখন ধরেন এই আইসো কোয়ান্টের জন্য কিন্তু কিছু অনুমতি শর্ত থাকা লাগে, যে আপনি এই জিনিসগুলা এটা পরীক্ষায় আসবে না, পরীক্ষা আসার মতো না, তারপর আমি দিয়ে রাখছি। অনুমতি শর্ত হচ্ছে যে আমি ওই যে গতদিন পড়াইছিলাম ল অফ ডিমিনিশিং মার্জিনালিটির ক্ষেত্রে, যে আপনি একই সময় বসে আপেল গুলা খাবেন, হ্যাঁ, একই কালারের আপেল হইতে হবে। মনে আছে কিনা আওলাদ? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এরকম জি স্যার। প্রত্যেকটা থিওরির ক্ষেত্রে কিছু অনুমতি শর্ত থাকে। যেমন এটা দেখেন, এই যে স্লোপস ডাউনওয়ার্ড ফ্রম লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে গেছে। হ্যাঁ, তারপরে এটা হায়ার লেভেল অফ আউটপুট, যত উপরে যাবে তত বেশি আউটপুট দেখাবে। এরকম কিছু বিষয় বলছে আর কি। এটা একটা কার্ভ আরেকটা কার্ভকে কখনোই সেট করবে না। হ্যাঁ, এটা কিছু অনুমতি শর্ত, এটা পরীক্ষা আসার মতো না, আমি দিয়ে রাখছি যদিও বা, জাস্ট জানার জন্য আর কি। 1 মিনিট একটা বিরতি দিলাম, হ্যাঁ। জি স্যার।
আচ্ছা, এরপরে হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। স্যার আমরা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্ন হচ্ছে স্যার, আইসোকোয়ান্ট তো প্রথমে বললেন যে সমান উৎপাদন, হুম পরবর্তীতে আরেকটা বললেন যে মানে অল্প খরচে বেশি উৎপাদন। এই বিষয়টা স্যার একটু ক্লিয়ার করুন কি স্যার? মানে সমান উৎপাদন করে কিভাবে? সে সমান উৎপাদন করতে যে সে দেখে যে কোনো সময় তার ভেরিয়েবল গুলো চেঞ্জ করে। একটু আগে আমি বলছিলাম, মনে হয় খেয়াল করেন না আপনি? ওই আচ্ছা যে স্যার। যে চিত্রতে দেখছিলাম যে লেবার সে কিন্তু আপ ডাউন করাচ্ছে, লেবার আপ ডাউন করাচ্ছে, ক্যাপিটাল আপ ডাউন করাচ্ছে, উৎপাদন কিন্তু অ্যাকচুয়ালি সে উৎপাদন কিন্তু সেম করতেছে। এই দেখেন এইখানে সে 10 ইউনিট লেবার ক্যাপিটাল এবং 35 ইউনিট লেবার নিয়ে এই 4000 ইউনিট আউটপুট করছে, এবং 20 জি ইউনিট স্যার। ক্যাপিটাল দিয়ে 20 ইউনিট লেবার দিয়ে সে 4000 ইউনিট করছে। এই যে আপ ডাউন করাচ্ছে, আপ ডাউন করা সে কি তার অ্যাকচুয়ালি ইচ্ছা কি যে কতটা খরচ কমানো যায়, খরচ কমায় সে উৎপাদন কিন্তু সেম রাখছে। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে প্রান্তিক প্রযুক্তিগত হার। সেটা হচ্ছে আমরা একটু আগে যে আইসোকনটা পড়লাম, এই আইসোকনটার ক্ষেত্রে আমরা দেখলাম কি যে আমরা আমাদের ইনপুট গুলোকে আপ ডাউন করে সমান পরিমাণ উৎপাদন করতেছি। ঠিক একই জিনিস এখানে কি বলছে যে ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ ফ্যাক্টর মাস্ট ডিক্রিজ অ্যান্ড অ্যানাদার মাস্ট ইনক্রিজ টু সেম লেভেল অফ প্রোডাক্টিভিটি। কথায় একই, ওই একই কথা বলছে আর কি, যেটাকে প্রযুক্তিগতর মাধ্যমে মানুষ যে চেঞ্জ করতেছে আর কি, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। অর্থাৎ সে প্রযুক্তিগতের মাধ্যমে কিন্তু মানুষ অনেক সময়, এখন যে ধরেন আগে আমরা কৃষক ইউজ করতাম, এখন কি সে ট্র্যাক্টর আসছে না, ট্র্যাক্টর ব্যবস্থা আসছে না, জি এই জি যে স্যার। মানুষ যে প্রযুক্তিগতের মাধ্যমে তার ফ্যাক্টর ডিক্রিজ করতেছে এবং একটা ফ্যাক্টর ডিক্রিজ করে আরেকটা ফ্যাক্টর বাড়ায়, আমরা আগের যে উদাহরণটা সেটা এখানে ইউজ করতে পারি। সেই একই জিনিস, সেটাই প্রযুক্তিগত মাধ্যমে মানুষ যে চেঞ্জ করে তার সেম লেভেল অফ প্রোডাক্টিভিটি পাচ্ছে, সেটাকে বলে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। আমরা এই যে চিত্রটা পড়ছিলাম আগের বার, দেখেন এখানে কি করছিল সে, সে তার লেবারটা 20 থেকে 35 এনেছিল। ইয়েস তার স্যার। মানে কি সে 15 ইউনিট অফ লেবার বাড়াইছে আর 10 ইউনিট অফ ক্যাপিটাল কমাইছে, তাই না? ক্যাপিটাল কম। জি স্যার। হ্যাঁ, কিন্তু উৎপাদন কি সেম ছিল না? 4000 ছিল। 4000 ছিল। এখন এটা বলতেছে যে এইটা যে করছে এটা প্রযুক্তির মাধ্যমে করছে, এটা সে প্রযুক্তিগত উৎপাদন বাড়াইছে আর কি। সে বলছে এখানে যে লেবারটা সে 9 থেকে 10, মানে 1 ইউনিট চেঞ্জ করছে, 9 থেকে 10 1 ইউনিট চেঞ্জ করছে। আর ক্যাপিটালটা সে কি করছে, ক্যাপিটালটা সে 10 থেকে 12, ক্যাপিটালটা লেবার চেঞ্জ করছে 1 ইউনিট, ক্যাপিটাল চেঞ্জ করছে 2 ইউনিট। এই যে হুম। এইটা চেঞ্জ করার মাধ্যমে সে তার উৎপাদনটা সেম রাখছে, মানে প্রযুক্তিগত চেঞ্জের মাধ্যমে মানুষ তার উৎপাদন সেম রাখতেছে, সেটাকে বলা হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। আর এই আইসোকোয়ান্টের ক্ষেত্রে বলতে চাচ্ছে যে আইসোকোয়ান্টের ক্ষেত্রে আমরা যে উৎপাদনটা করতে যাব, সেক্ষেত্রে খরচটা যেন সবসময় সেম থাকে। মানে আমি প্রযুক্তিগত করি আর যেভাবেই করি সেই খরচটা যেন সেম রাখি, সেটাকে বলা হচ্ছে আইসো কস্ট কার্ভ। মানে আমি লেবার বাড়াই আর ক্যাপিটাল বাড়াই, লেবার কমাই বা ক্যাপিটাল বাড়াই, যাই করি না কেন আমার খরচটা যেন সেম থাকে, সেটা সেম বলতে থাকে। চাচ্ছি এটা। হ্যাঁ, আমি যাই চেঞ্জ করি না কেন আমার খরচটা যেন সেম থাকে, সেটা বলতেছে আর কি। আইসো কস্ট হচ্ছে সমান খরচ, সমান খরচ। এইখানে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে আমি বুঝাই দিচ্ছি আর কি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। ডিফারেন্স বিটুইন আইসো কোয়ান্ট অ্যান্ড আইসো কস্ট একটু পড়ে নিন, এটা একটু পড়াই। এটা পরীক্ষা আসার মতো একটা জিনিস। ইকুইলিব্রিয়াম পজিশন অফ এ ফার্ম বাই টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট কার্ভ। ইকুইলিব্রিয়াম পজিশন অফ এ ফার্ম বাই টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট কার্ভ। ফার্ম মানে কি? ফার্ম হচ্ছে একটা একটা ইন্ডাস্ট্রিতে যখন ছোট ছোট কোনো যেমন বিভিন্ন যে গার্মেন্টস কারখানাগুলো থাকে, সেইগুলো সেইগুলোকে বলে একটা ফার্ম। একটা গার্মেন্টস কারখানা একটা ফার্ম। এই গার্মেন্টস কারখানাগুলো মিলে যখন একটা গোষ্ঠী হয় তখন সেটাকে বলে ইন্ডাস্ট্রি, তখন বলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো ফার্মের উদ্দেশ্য কি থাকে সবসময়? ফার্মের উদ্দেশ্য থাকে সবসময় লাভ করা, তাই না? প্রত্যেকটা জি ফার্মের স্যার। সবসময় উদ্দেশ্য থাকে লাভ করা, লাভ। প্রফিট ম্যাক্সিমাইজ। প্রফিট ম্যাক্সিমাইজেশন করা।
তা বলছে ইকুইলিব্রিয়াম ডিসকাস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অফ ফার্ম বাই টোটাল রেভিনিউ টোটাল কস্ট কার্ভ। আমরা এইখান থেকে শুরু করব, এই লাইনটা লিখবো প্রথমে। এ ফার্ম ইজ ইকুইলিব্রিয়াম হোয়েন ইট ইজ স্যাটিসফাইড উইথ ইটস এক্সিস্টিং লেভেল অফ আউটপুট। একটা ফার্ম তখনই ভারসাম্যে পৌঁছায় যখন তার আউটপুটটা একটা এক্সিস্টিং লেভেলে যে পৌঁছায়। ইন এডিশনাল, এর সাথে লিখবো ইন এডিশনাল এ ফার্ম ইজ সেড টু বি ইকুইলিব্রিয়াম হোয়েন ইটস ম্যাক্সিমাইজ ইটস প্রফিট। এই সঙ্গে একটা ফার্ম তখনই ভারসাম্য অবস্থায় পৌঁছায় যখন তার লাভটা সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়, আউটপুট বাড়াবে এবং লাভ ম্যাক্সিমাম অবস্থায় যাবে, তখনই ফার্ম তার ইকুইলিব্রিয়াম অবস্থায় যাবে। আমরা এখন চিত্র চলে যাব। চিত্রটা কি বলছে, এক পাশে কস্ট, এটা হচ্ছে প্রাইস, প্রাইস বা কস্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে আউটপুট। যদিও চিত্রটা একটু কঠিন মনে হচ্ছে, বোর্ড থাকলে সহজ মনে হইতো। তো আমরা প্রথমে কাজ করব, এই একটা দাগ দিব, এই একটা দাগ দিব। একটু খাতায় দাগ দেন তো সবাই, জি স্যার, কোথায় দাগ দেবো স্যার? খাতায় দাগ দেন। প্রথমে একটা এইভাবে একটা দাগ আঁকেন, এইভাবে একটা দাগ আঁকেন, আচ্ছা, দুইটা রেখা আঁকেন, এইভাবে দাগ দেবো। দুইটা রেখা আঁকলাম স্যার। দুইটা রেখা আঁকেন, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, দুটো রেখা আঁকেন। জি স্যার, আঁকছেন? বলে দেবো স্যার। জি স্যার। আঁকে আমার ভিডিওতে দেখেন। জি স্যার, আচ্ছা। আঁকছেন? জি স্যার। দেখান একটু। স্যার এই যে হরিজন্টাল ভার্টিক্যাল, এই যে ভিডিও করেন, ভিডিওটা অন করেন। ভিডিওটা অন করেন। জি স্যার। আলাদা আঁকছেন? জি স্যার। জি স্যার। দেখান তো একটু আমার। আচ্ছা, এবার মাঝ বরাবর একটা দাগ দেন, এই দুই রেখার মাঝ বরাবর একটা দাগ টানেন। টানছেন? জি স্যার। আচ্ছা, এইবার এইখান থেকে এই দাগটা টানেন, এইখান থেকে এই যে দাগটা গেছে না, একটু জি উপর স্যার। থেকে, মাঝ বরাবর একটু উপর থেকে এই যে দাগটা টানছেন, এর একটু উপরে জি দেখেন স্যার। একটা দাগ, এই যে বেঁকা হয়ে গেছে, এই বেঁকা দাগটা টানেন, এই বেঁকা দাগটা টানেন, ওই বাঁকা করে ওইভাবে টানবো স্যার। এই বাঁকা করে ভেবে টানেন। টানছেন? জি স্যার। ভিডিও দেখাতে পারেন না কেন? ভিডিওটা স্যার অন হচ্ছে না কেন? বুঝতেছি। আলাদা কি হয়েছে? আমারটা ভিডিও দেখাচ্ছি কিন্তু এটা আসতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা, এটা কি আঁকতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই এই যে বেঁকা করে যে দাগটা টানলেন, এখানে একটা, জি স্যার। এই সোজা দাগের সাথে এখানে একটা স্পর্শ করছে না? জি স্যার। এখানে একটা পয়েন্ট দেন, এটা বিন্দু দেন। ওটা স্যার টানবো স্যার, ওই ইয়েটা। এই যে যে উপর থেকে বেঁকা করে যে হুম। দাগটা টানলেন, জি এর স্যার। মাঝখানে যে সোজা দাগটা টানছিলেন, এখানে একটা টাচ করছে না এই বেঁকা দাগটা এই সোজা দাগের এখানে? তাই এই সোজা যেটা স্যার রেখাটা ব্রেক আছে ইভেন, এটা ব্রেক ইভেন পয়েন্টটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট। এখানে একটা স্পর্শ করছে না? জি স্যার। এটা বিন্দু দেন, আর এইখানে একটা বিন্দু দেন। জি স্যার। দিছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি আমার খরচের রেখা হয়, আর এটা যদি আউটপুটের রেখা হয়, আর এই রেখাটাকে এই যে ব্যাখ্যা করে যে দাগটা গেছে, এইটাকে উপরে দেন টোটাল কস্ট, টিসি লেখেন, টিসি টোটাল কস্ট। জি স্যার, টোটাল কস্ট লিখছি স্যার। হ্যাঁ, আর এই লম্বা করে যে দাগটা দিচ্ছেন এটা লেখেন টোটাল রেভিনিউ, এটা লেখেন টোটাল টোটাল রেভিনিউ। রেভিনিউ, টিআর। টিআর টোটাল রেভিনিউ লেখেন। জি স্যার। আচ্ছা, তাহলে এই খরচের দাগটা এই রেভিনিউর দাগের থেকে একটু উপরে না? জি স্যার। তাহলে আমার খরচ বেশি না এই রেভিনিউ থেকে?
জি স্যার, যখন খরচ একটা বেশি ফার্ম উৎপাদন করে তখন ফার্ম তো তার বিল্ডিং নেয়, লোকজন নেয়, প্রথমে কি সে লাভ করতে পারে? লাভ করতে পারে না। ইনিশিয়াল পর্যায়ে তার খরচ না। বেশি হয় না? জি স্যার। এইটা বলছে, ইনিশিয়াল পর্যায়ে তার লাভ খরচ বেশি, এটা হচ্ছে তার খরচ বেশি। একটা সার্টেন লেভেলে যে তার লাভ লস সমান হয়, এই বিন্দুতে তার লাভ লস সমান, এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। হুম। এরপরে সে উৎপাদন করতে যে দেখে যে তার এই যে টিসি কার্ভটা দেখেন, রেভিনিউ কার্ভের নিচে, এই যে নিচে হুম। চলে আসছে, আর রেভিনিউ কার্ভটা হুম। উপরে। হুম। এই যে ফাঁকা অংশটা, এই বিন্দুটা হচ্ছে তার প্রফিট ম্যাক্সিমেশন পয়েন্ট। এই জায়গাটা হচ্ছে তার প্রফিট, এখানে খরচ কম লাভ বেশি, এটা হচ্ছে তার প্রফিট ম্যাক্সিমেশন পয়েন্ট। আচ্ছা, ওটা প্রফিট এরপরে ম্যাক্সিমাম তার পয়েন্ট। দেখেন আবার টিসি এবং টিআর সমান হয়ে গেছে, এবং আস্তে আস্তে খরচ বাড়তেছে। মানে স্যার গ্রাফটা তো স্যার তো মানে এইভাবে এরকম হচ্ছে হচ্ছে যে চিত্রটা বোঝাবেন। কোথায় মানে প্রথমে ইনিশিয়াল স্টেজে তার খরচ বেশি, পরবর্তীতে তার ব্রেক ইভেন পয়েন্টে আসলো, এইখানে যে তার লাভ বেশি হলো, এবং এইখানে আবার তার খরচ বেশি হচ্ছে, এইভাবে চিত্রটা বোঝাবেন। জি স্যার। আলাদ বোঝা গেছে? তার মানে স্যার ফার্স্টে হচ্ছে যে আমাদের খরচ বেশি, এই জন্য একটা পর্যায়ে গিয়ে খরচ আর উৎপাদন সেম হয়ে গেছে, এটা হচ্ছে ব্রেক ইভেন। ইনিশিয়াল স্টেজে এরপরে খরচ গিয়ে বেশি থাকে। জি জি, এরপরে গিয়ে স্যার এই রেখাটা নিচের দিকে চলে গেছে, মানে হচ্ছে আমার কস্ট কমে গেছে। লাভ লস সমান, কস্ট ব্রেক ইভেন পয়েন্ট। লাভ, হ্যাঁ হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্টের বেশি পরে লাভ, স্যার, হ্যাঁ ব্রেক ইভেন পয়েন্টের পরে যেটা গেছে এটা নিচের খরচ দিকে, মানে খরচ হচ্ছে কম স্যার লাভ খরচ বেশি। কমে গেছে, লাভ হ্যাঁ বেশি। হ্যাঁ, জি জি। এটা একটা খরচ পর্যায়ে গিয়ে আবার হচ্ছে যে খরচের রেখা ব্রেক গেছে ইভেনে নিচের চলে দিকে, গেছে। লাভের রেখা উপর দিকে। জি জি জি, বোঝা গেছে? বোঝা গেছে স্যার। জি এইখানে তার প্রফিট ম্যাক্সিমেশন পয়েন্ট। জি স্যার। এই যে যেটা বুঝাইলাম, এইটা পরবর্তীতে একদম সুন্দর করে ব্যাখ্যা করে বলছে এখানে। হ্যাঁ, তবে নিজের মতো করে লিখতে পারলে বেশি ভালো। আর এই চিত্র যেভাবে শিখাইলাম এভাবেই আঁকেন, আর এতগুলো হিজিবিজি করার দরকার নেই। প্রয়োজন বোধে বেসিক কিভাবে আপনারা করেন? এটা একটা অ্যাসাইনমেন্ট এর পরবর্তী ক্লাসে জমা দেন। ডিসকাস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অফ ফার্ম বাই টোটাল রেভিনিউ টোটাল কস্ট কার্ভ। এটা পরবর্তী ক্লাসে জমা দেন, আমি আপনাদেরকে পরবর্তীতে দেখে কোথাও ভুল হচ্ছে কিনা দেখে আবার জানাবো। স্যার ওই গ্রাফে স্যার একটা যে আপসা আপসা করে একটা রেখা আছে, ওটা কিসের স্যার? নিচের দিকে? এটা দরকার নাই, ও, এই যে নিচের দরকার দিকে। থাকলে তো আমি বলতাম আপনাদের। ও জি স্যার, আচ্ছা। আমাদের যে শর্ট টার্ম খরচের বিভিন্ন রকম আছে, যে শর্ট টার্ম খরচ, লং রান খরচ। তো আমরা আমাদের উৎপাদনের ক্ষেত্রে যে ছোট ছোট যে খরচগুলো করে থাকি সেটাকে বলে শর্ট টার্ম খরচ। এটা কি 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 ধরনের খরচ করে থাকি? যেমন আমরা আমাদের যে বিভিন্ন রকম ওয়েজ, ডেইলি লেবার খরচ থাকতে পারে, বিভিন্ন ধরনের র মেটেরিয়াল ইউজ থাকতে পারে, ইলেকট্রিসিটি বিল আপ ডাউন করতে পারে, এই ধরনের খরচকে শর্ট টার্ম খরচ বলে থাকি। আর লং রান খরচ হচ্ছে আমাদের যে খরচটা দেখা যাচ্ছে যে আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে একদম পারফেক্টলি নিট এবং ফিক্সড ইনপুট, যেটা চেঞ্জ করার কোনো স্কোপ নেই, আমাদের প্লান্ট খরচ, মেশিনারি খরচ, ইকুইপমেন্ট খরচ। হ্যাঁ, এই যে খরচগুলা, সেই সেই খরচগুলোকে বলা হচ্ছে লং রান খরচ। এই লং রান খরচ আবার দেখা যাচ্ছে টোটাল কস্ট হতে পারে, অ্যাভারেজ কস্ট হতে পারে, মার্জিনাল কস্ট হতে পারে। অলরেডি আমি বলে ফেলছি টোটাল কস্ট কি জিনিস, অ্যাভারেজ কস্ট কি জিনিস, মার্জিনাল কস্ট কি জিনিস। তো সুতরাং এই জিনিসগুলো নিজেরা একটু পড়ে নিন, হয় লং লং রান কস্ট ইজ প্রোডাকশন প্রসেস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিন নিজেরা। এবং শর্ট রান এবং লং রানের পার্থক্য দেওয়া আছে। একটা অ্যাসাইনমেন্ট থাকবে পরবর্তী ক্লাসের জন্য, ডিসকাস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অফ ফার্ম বাই টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট কার্ভ। লিখে নেন সবাই, কোশ্চেনটা বলেন স্যার। ডিসকাস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অফ এ ফার্ম বাই টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট কার্ভ। পরীক্ষা আসতে পারে কিন্তু এটা। হ্যাঁ, পজিশন অফ এ ফার্ম। এবং যেভাবে চিত্রটা আঁকাইছে ওইভাবে চিত্র দিয়ে আঁকাই দিবেন। না বুঝতে পারলে ওই গ্রুপে লিখেন, টোটাল আমি রেভিনিউ, এঁকে দেখাবো আপনাদের। টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট কার্ভ। হ্যাঁ, এবং যে লাইনগুলো লিখতে বলছি ওইগুলো লিখবেন। আর একটা লেখেন, ডিফারেন্স বিটুইন শর্ট রান অ্যান্ড লং রান কস্ট। উত্তর যদিও বা এখানে দিয়ে দিছি, ডিফারেন্স বিটুইন শর্ট রান অ্যান্ড লং রান কস্ট। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী ক্লাস যদি কেউ থাকে তাহলে সে অ্যাটেন্ড করেন। হ্যাঁ স্যার আজকে কি বিদায় স্যার? হ্যাঁ।
আজকে কি স্যার চলে যাচ্ছেন? বুঝি নাই। মানে স্যার আজকে স্যার সমাপ্তি স্যার? আজকে সমাপ্তি, হ্যাঁ। পরবর্তী একটা ক্লাস আছে। আচ্ছা যদি স্যার, কেউ কবে দেখা হবে পরবর্তী তাহলে? ক্লাস থাকে তাহলে সেই ক্লাসের জন্য অ্যাটেন্ড করেন। এই ইসেই হবে, হ্যাঁ। তা আমাদের নেক্সট ক্লাস কবে স্যার? শুক্রবার আছে না আগে শুক্রবারে। আছে? শুক্রবারে 4টা 30-এ না? হ্যাঁ, হ্যাঁ। ওখানে ইটের শিডিউলটা একটু দেখেন ভাই। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার ঠিক আপনার আছে। শরীর ভালো আছে স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অ্যাসাইনমেন্টটা জমা দিয়েন। আছি আলহামদুলিল্লাহ, দোয়া জি করেন স্যার। আমাদের জন্য। জি স্যার, অবশ্যই জি, স্যার। জি। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। জি। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।